পাকিস্তান থেকে বাংলাদেশে এলো বিশাল ঈদ উপহার। এবার কাশিম বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে পাকিস্তানি পতাকাবাহী একটি জাহাজ। বন্দর জেটিতে ভেড়ানো হয়েছে জাহাজটির নাম MV-CB। খাদ্য অধিদপ্তর জানায়, পাকিস্তান থেকে G2G ভিত্তিতে 50,000 টন মাল আমদানি হচ্ছে। MV-CB জাহাজে প্রথম চালান আনা হয়েছে, বাকি চালানও খুব শীঘ্রই বন্দরে পৌঁছাবে। কথা হলো, এবারে চালানে কি মাল এসেছে, কি আসবে পরের চালানগুলোতে, বিস্তারিত থাকছে জীবনের কথার এই পর্বে। পাকিস্তানের বন্দর থেকে 26,250 মেট্রিক টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে একটি জাহাজ। পাকিস্তানি পতাকাবাহী MV-CB নামের জাহাজটি বিকালে চট্টগ্রাম বন্দরের CCT-1 জেটিতে ভিড়েছে। সরকারি পর্যায়ে এ চাল আমদানি করা হয়েছে। খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদুর্ষী চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাকিস্তান থেকে G2G ভিত্তিতে 50,000 টন আতপ চাল আমদানি করা হচ্ছে। এই চালানের প্রথম ধাপে 26,250 মেট্রিক টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে MV-CB নামের একটি জাহাজ। চুক্তির বাকি চাল নিয়ে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসবে 10 মার্চ। তিনি আরও জানান, চালের নমুনা সংগ্রহ করা হচ্ছে। পরীক্ষা নিরীক্ষার পর খালাস প্রক্রিয়া শুরু হবে। মূলত ঈদকে সামনে রেখেই এত পরিমাণ আতপ চাল আনা হচ্ছে, যাতে ঈদে কোনো সংকট তৈরি না হয়। এসবের মধ্যেই পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত ইমরান আহমেদ সিদ্দিকী পররাষ্ট্র সম্পর্ক, বাণিজ্য, সংস্কৃতি, ভিসা এবং জনগণের মধ্যে যোগাযোগ সহ একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা পর্যালোচনা ও জোরদার করার জন্য বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন মূল্যবোধের ওপর ভিত্তি করে পাকিস্তান বাংলাদেশ সম্পর্কের বর্তমান অবস্থা পর্যালোচনা করেন। তারা সম্পর্কের ইতিবাচক গতিপথ নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সহযোগিতা আরও বাড়ানোর জন্য কাজ করতে সম্মত হন। বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফর নিয়েও আলোচনা হয়। বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের সঙ্গে বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। ক্রমবর্ধমান গতিশীলতা স্বীকার করে এবং আরও সম্প্রসারণের সম্ভাবনা অন্বেষণ করেন। রাষ্ট্রদূত ইমরান আহমেদ সিদ্দিকী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আতাউর রহমানের সঙ্গেও বৈঠক করেন, যেখানে সঙ্গীত, সিনেমা, নাটক, যুব বিনিময় এবং জনগণের মধ্যে যোগাযোগ সহ সাংস্কৃতিক সহযোগিতার উপায়গুলো অন্বেষণ করা হয়। উভয় পক্ষ দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করতে ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সঙ্গে বৈঠকে উভয় পক্ষ পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ভ্রমণ সহজ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর জন্য বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন। আর বাংলাদেশ পাকিস্তানের এমন সম্পর্ক উন্নয়নের বিষয়টি মোটেও নিতে পারছে না ভারতীয়রা। ভারতীয় বিশ্লেষকেরা বলছেন, পাকিস্তান যখন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করছে, তখন এই অঞ্চলের সম্ভাব্য নিরাপত্তা হুমকি নিয়ে উদ্বেগ বাড়ছে এবং ভারত এ ধরনের পরিবর্তনগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। ভারত মনে করে, দুই দেশের ক্রমবর্ধমান সম্পর্ক জোরদারের বিষয়টি দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যকে নতুন করে সংজ্ঞায়িত করতে পারে। শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কে অবনতি হয়েছে। হাসিনা ভারতের সমর্থন পুষ্ট ছিলেন এবং দেশত্যাগের পর থেকেই তিনি ভারতে অবস্থান করছেন। পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ ও কূটনীতিকরা বলছেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলে অস্থিতিশীলতা ও নিরাপত্তা হুমকির মধ্যে দিয়ে জটিল ভূ রাজনৈতিক পরিবেশ মোকাবেলা করতে হবে। নয়াদিল্লি যখন এই পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, তখন তারা বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা আরও শক্তিশালী করছে। ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক মন্ত্রোয়া ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজের প্রতিষ্ঠাতা শান্তি ম্যারিয়েট ডি সুজা বলেন, কোনো সন্দেহ নেই যে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক সামগ্রিকভাবে উন্নত হয়েছে। এই পরিবর্তন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য নিরাপত্তার প্রভাব ফেলবে। ভারত দীর্ঘদিন ধরে সীমান্তে মানব পাচার, অনুপ্রবেশ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে উদ্বিগ্ন। বিশেষ করে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের মতো ভারতীয় রাজ্যের সঙ্গে সীমানা ভাগ করায় ভারতের কেন্দ্র সরকার বিশেষভাবে উদ্বিগ্ন, কারণ এসব রাজ্য ব্যাপকভাবে সহিংস অস্থিরতার জন্য পরিচিত। ডি সুজা বলেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, এই শক্তিশালী সম্পর্ক কি শুধুই ভারতের কৌশলগত চাপের প্রতিক্রিয়া, নাকি এটি ভারতে অস্থিতিশীলতা সৃষ্টির বৃহত্তর পরিকল্পনার অংশ? যদি পরেরটি সত্য হয়, তাহলে ঢাকার বর্তমান সরকার কি এ ধরনের নীতি অনুসরণ করার সামর্থ্য রাখে? এর উত্তর হল না।
ভারতীয় এই নিরাপত্তা বিশ্লেষক বলেছেন, এটি এখনও স্পষ্ট নয় যে ড ইউনূসের নীতিগুলো বাংলাদেশের প্রশাসনের মধ্যে গ্রহণযোগ্য হবে কিনা, কারণ এই অন্তর্বর্তী সরকার একটি অস্থায়ী ব্যবস্থা। তিনি আরও বলেন, নয়াদিল্লিকে দেশের দ্রুত পরিবর্তিত অভ্যন্তরীণ এবং বাহ্যিক পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলা করার জন্য নীতি তৈরি করতে সবদিকে নজর রাখতে হবে। বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে পশ্চিম পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়। তখন থেকে দুই দেশের মধ্যে সামুদ্রিক যোগাযোগ সীমিত ছিল, কিন্তু সম্প্রতি তা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে দুই দেশের সম্পর্কের এক ঐতিহাসিক বরফ গলতে শুরু করেছে। আর এ নিয়ে ভারতের মাথা ব্যথার শেষ নেই। পাকিস্তানে নিযুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনার অজয় বিসারিয়া বলেন, ভারত তার প্রতিবেশীদের সঙ্গে, বিশেষ করে বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে নিজের নিরাপত্তা উদ্বেগ মোকাবেলার বিনিময়ে বাংলাদেশের সমৃদ্ধি বাড়ানোর ওপর জোর দিয়েছে। কিন্তু ভারতের এই বোঝাপড়া ঢাকায় নতুন রেজিম থেকে চ্যালেঞ্জের সম্মুখীন। বিসারিয়া বলেন, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে নিরাপত্তার সম্পর্ক স্থাপন এবং ভারতের প্রভাব মোকাবেলা করার চেষ্টা করলে আঞ্চলিক নিরাপত্তার ভারসাম্য অস্থিতিশীল হতে পারে। যেহেতু ভারত এই পরিবর্তনশীল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে, তাই নয়াদিল্লিকে পূর্ব সীমান্তে পাকিস্তানের বর্ধিত প্রভাব নিয়ন্ত্রণে সক্রিয় সামরিক অবস্থান এবং নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগ করতে হতে পারে। পাকিস্তান এবং বাংলাদেশের নতুন মৈত্রী ভারতের কৌশলগত স্বার্থের ক্ষেত্রে একটি বড় হুমকি সৃষ্টি করছে, বিশেষ করে বাংলাদেশ ও নেপালের মাঝে অবস্থিত পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডরের জন্য, যা চিকেন নেক নামে পরিচিত। এটি ভূরাজনৈতিকভাবে সংবেদনশীল একটি পথ, যা উত্তর পূর্ব ভারতীয় রাজ্যগুলোকে ভারতীয় ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে। এই করিডরের সর্বাধিক সংকীর্ণ অংশের প্রস্থ 20 থেকে 22 কিলোমিটার। ভারত আশঙ্কা করছে যে চীন বাংলাদেশে উন্নয়ন কাজের আড়ালে এই করিডরের কাছে তার উপস্থিতি নিশ্চিত করতে চাইতে পারে। এদিকে ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে, প্রযুক্তিগত সক্ষমতা মোতায়েন করছে এবং বেআইনি সীমান্ত পারাপার এবং চোরাচালান রোধে উচ্চ স্তরের সীমান্ত সুরক্ষা বাহিনী কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, বাংলাদেশের সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কাছে অস্ত্র ও বিস্ফোরক স্থানান্তরের ব্যাপারে ভারতের নিরাপত্তা উদ্বেগ থাকবে। বিশেষ করে ড ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের আমলে যারা মুক্তি পেয়েছেন, তাদের তরফ থেকে ভারতের নিরাপত্তার ঝুঁকির আশঙ্কা আছে। তার দাবি, ইসলামপন্থীদের কাছে যদি কোনো অস্ত্র যায় এবং সেগুলো কোনোভাবে ভারতীয় বিদ্রোহী গোষ্ঠীগুলোর হাতে চলে যায়, তা গুরুতর নিরাপত্তা সমস্যা তৈরি করতে পারে। তবে জিন্দাল স্কুল অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের বিশ্লেষক ও বাংলাদেশ বিশেষজ্ঞ শ্রী রাধা দত্ত বলেন, যদিও বর্তমানে ভারত বাংলাদেশ সম্পর্ক কিছুটা কঠিন সময় পার করছে, তবে একবার বাংলাদেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলে পরিস্থিতি শান্ত হবে। যদিও বাংলাদেশ এবং পাকিস্তান সম্পর্ক তৈরির লক্ষ্যে কাজ করছে, তবুও ভারতই বাংলাদেশে আরও গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে। শ্রী রাধা দত্ত বলেছেন, উভয় পক্ষকেই বর্তমান ভাষাগত বিতর্ক পেছনে ফেলে কাজ শুরু করতে হবে। একবার দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরায় শুরু হলে ভারতীয় নিরাপত্তা উদ্বেগ অবশ্যই মাথায় রাখা হবে এবং এটি ঘটবে কেবল তখনই যখন প্রতিবেশী দেশগুলো অপ্রয়োজনীয় সমস্যা সৃষ্টি না করে বিষয়গুলো সমাধানে প্রস্তুত হবে। দর্শক, ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর গত আগস্টে ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্ব দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ঢাকা ও ইসলামাবাদ পুনরায় নিজেদের সম্পর্ক এগিয়ে নেওয়ার পথে অগ্রসর হচ্ছে। এ নিয়ে নানানজনের নানান মতের বিপরীতে আপনার কি মত? পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নে আপনি খুশি নাকি বেজার? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার রায়। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।